মিস এটা ভূমিকম্পের ছবি? জি। কেমন আছো সবাই? জি মিস, ভালো। মিস হ্যাঁ বলো। সুনামি অর্থ বন্দরের ঢেউ। সুনামি এটা কোন দেশের শব্দ বলো তো? সুনামি জাপানি শব্দ। জাপানি শব্দ। অর্থ বন্দর আর নামি অর্থ ঢেউ, সেটা থেকে সুনামি এসেছে। আচ্ছা, এসিড বৃষ্টি আসলে কি? কে বলতে পারবে এসিড বৃষ্টিটা আসলে কি? নিশাদ? মিস বাতাসে যখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় তখন এসিড বৃষ্টি হয়। বাতাসে যখন মিস আমি তো এর আগে কাছে ছিলাম না। নাইট্রাস অক্সাইড, সালফার ডাই অক্সাইড এই সমস্ত অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, মানে এই সমস্ত গ্যাসের পরিমাণ বেড়ে যায়, এগুলো জলীয় বাষ্পের সাথে মিশে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড সৃষ্টি করে। তখন এই অ্যাসিড বৃষ্টির পানির সাথে মিশে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। ঠিক আছে? জি মিস। হ্যাঁ, আজকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা কিসের ছবি? ভূমিকম্পে ধ্বংসাবশেষের ছবি। ভূমিকম্পে ধ্বংসযজ্ঞের ছবি। তাহলে ভূমিকম্পটা আসলে কি জিনিস, কেউ বলতে পারবে ভূমিকম্পটা কি? মিস অনেক সময় মিস আমাদের মাটির নিচে, ভূপৃষ্ঠের নিচে যখন প্লেট গুলো একটা আরেকটার সাথে ধাক্কা খায় তখন যে মানে ঘর্ষণের সৃষ্টি হয়, তখন সেটা ভূপৃষ্ঠের মধ্যে ভূমিকম্পের সৃষ্টি করে। প্রচন্ড কম্পনের সৃষ্টি হয় পৃথিবীর। হ্যাঁ, কম্পনের। যখন কোনো কম্পন সৃষ্টি হয় তখন মাটিটা কেঁপে ওঠে বা আন্দোলন সৃষ্টি হয় মাটিতে। হ্যাঁ, যার কারণে এই যে আন্দোলন সৃষ্টি করে সেটাকে আমরা বলছি ভূমিকম্প। ঠিক আছে? আচ্ছা, আর ভূমিকম্পের ফলেই আরেকটা প্রাকৃতিক দুর্যোগ হয়, সেটার নাম কি মনে আছে? ভূমিকম্পের ফলে আরেকটা প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়, সেটার নাম কি? সাইক্লোন। সাইক্লোন। এটার নাম হচ্ছে সুনামি। ভূমিকম্পের ফলে ও হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগটা সৃষ্টি হচ্ছে, কত ক্লাসে পড়িয়েছি। আচ্ছা, তাহলে ভুলে গেছিলাম। ভূমিকম্প নিয়ে আমাদের পৃথিবীটা অনেকগুলো প্লেট নিয়ে গঠিত। বিজ্ঞানীরা মনে করছেন যে আমাদের পৃথিবীর উপরিভাগটা অনেকগুলা প্লেট নিয়ে গঠিত, সেই প্লেটগুলোকে আমরা বলছি টেকটনিক প্লেট। সেই প্লেটগুলোকে আমরা বলি টেকটনিক প্লেট, এবং এই প্লেটগুলো যখন কোনো মানে কম্পন ধাক্কা লাগে একটা আরেকটার সাথে, তখন এগুলোর মধ্যে প্রচন্ড কম্পন সৃষ্টি হয় এবং আন্দোলন সৃষ্টি হয়, সেটাকে আমরা বলি ভূমিকম্প। এবং এটা কতক্ষণ স্থায়ী হতে পারে? কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত। 2 থেকে 3 মিনিট। হ্যাঁ, একটু বেশি অবশ্য হয় না। মেসেজে কয়েক মিনিট পর্যন্ত। হ্যাঁ, মিনিট খানেক, অত বেশি না। কয়েক মিনিট হলে তো আর উপায়ই ছিল না। এখন এটা কয়েকবার হইতে পারে। হ্যাঁ, কতক্ষণ পর পর কয়েকবার হতে পারে। এখন এই ভূমিকম্প অনেক সময় কিন্তু আমরা ভূমিকম্প হয়েছে সেটা বুঝতে পারি না। কেন? সেগুলা হচ্ছে মৃদু কম্পন, সামান্য একটু কাঁপে, আমরা বুঝতে পারি না। কিন্তু যখন বেশি কম্পন হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি যে কম্পন সৃষ্টি হচ্ছে। তখন আমাদের ঘরের ভিতরের যে আসবাবপত্রগুলো সেগুলো কেঁপে ওঠে, হাত উঁচু বা আলমারির উপরে কোনো কিছু থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আমি রোল 4। আচ্ছা, আমি প্রেজেন্টটা পরে করব। হ্যাঁ, ঠিক আছে? আমি হয়তো 10 মিনিট আগে থাকতে তোমাদের প্রেজেন্ট করব। দেখেন, এই যে ভূমিকম্প যখন শক্তিশালী হয় তখন আমরা সেটাকে বা মানে প্রবল বা প্রচন্ড ভূমিকম্প হয় তখন আমরা সেটাকে সহজেই অনুভব করতে পারি। হ্যাঁ, তখন দেখা যায় যে আমরা হয়তো বসে আছি, চেয়ারটাও
ধাক্কা খেয়ে সরে যায়, কেঁপে ওঠে। আশেপাশে আমাদের খাট কাঁপতে থাকে, বা সোফা সেট এগুলো টেবিল এগুলো গ্লাস জগ থাকে, এগুলো হয়তো পড়ে যায় এরকম। এখন দেখো এই যে ভূমিকম্পটা মাত্র কয়েক সেকেন্ড হলেই এটা কিন্তু একটা এলাকা বা একটা দেশ পর্যন্ত কেঁপে উঠতে পারে, ধ্বংস করে দিতে পারে কয়েক সেকেন্ডে। হ্যাঁ, এখন দেখা যায় যে একটা বড় ভূমিকম্প হইলে, যেমন গত ক্লাসে আমরা বলেছিলাম যে সুনামিতে কি হয়েছিল, নদীর গতিপথ পরিবর্তন হয়ে গিয়েছিল 2004 সালে। হ্যাঁ, যে হয়েছিল সুনামিটা। তারপরে 1991 সালে হয়েছিল, সেগুলো নদীর গতিপথ পরিবর্তন করে দিয়েছে, ভারত মহাসাগরের মানচিত্র পর্যন্ত পরিবর্তন হয়ে গিয়েছিল। হ্যাঁ, ভূমিকম্পের ফলে যে সুনামি হয়েছিল, তাহলে কি প্রবল প্রচন্ড তার মানে কি বলবো ব্যাপকতা বা প্রচন্ড তার ক্ষমতা, তাই না? যে পৃথিবীও কিন্তু তার অক্ষের চারদিকে ঘুরতে ঘুরতে কি হয়েছিল, সেই তার একটু নড়ে গিয়েছিল। ঠিক আছে, এই রকম প্রচন্ড মানে ভূমিকম্প আমাদের অনেক ক্ষতি করতে পারে, একটা দেশকে ধ্বংস করে দিতে পারে। আচ্ছা, পরের চিত্রটা আমরা দেখি একটু। দেখো এইটা কিন্তু 2004 সালে যে ভারত মহাসাগরে সৃষ্ট ভূমিকম্প, এবং এই ভূমিকম্পের ফলে যে সুনামি সৃষ্টি হয়েছিল, সেই ইয়ার ধ্বংসযজ্ঞ বা ধ্বংসস্তূপ আমরা দেখতে পাচ্ছি। এই 2004 সালে সৃষ্ট এই ভূমিকম্প এবং জলোচ্ছ্বাস বা সুনামি, সেগুলো কি হয়েছিল, সেটার যে টেকটনিক ভূমিকম্প আমরা এটার নাম দিয়েছিলাম, সেটা ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছাকাছি, হ্যাঁ, ভারত মহাসাগরের তলদেশে সৃষ্টি হয়েছিল এটা। এই ভূমিকম্পের ফলে যে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছিল সেটা আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি। তারপরে দেখো ভূমিকম্পের ফলে কি হয়। হ্যাঁ, ভূমিকম্পের ফলে এই যে দেখো বিশাল যে গুলা, হ্যাঁ, রোড গুলা, সেইগুলার মধ্যে কি প্রচন্ড ফাটল সৃষ্টি হয়েছে। এটা ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছে, অনেক দূর পর্যন্ত এটা বিস্তৃতি। তারপরে আমাদের দেশে যে একটা বড় ভূমিকম্প হয়েছিল, সেটা আমাদের প্রধান যে নদী ব্রহ্মপুত্র নদী, হ্যাঁ, ব্রহ্মপুত্র নদীর গতিপথ বদলে গিয়েছে। আর আমাদের দেশটা যদিও মানে খুব বড় ভূমিকম্প বলতে যা বোঝায় সেরকম ভূমিকম্প খুব একটা হয়নি, তারপর আমাদের দেশ কিন্তু সেই ঝুঁকির মধ্যে আছে। তারপরে মনে করো পৃথিবীর মধ্যে জাপান এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, এই এলাকাগুলো ভূমিকম্প প্রবণ এলাকা, মানে এখানে ঘন ঘন ভূমিকম্প হয়। তারপরে 2010 সালে হাইতিতে যে ভূমিকম্প হয়েছিল, এবং 2011 সালে জাপানে যে ভূমিকম্প হয়েছিল, 2015 সালে নেপালের যে ভূমিকম্প হয়েছিল, সেগুলো ছিল প্রচন্ড ভূমিকম্প। এবং জাপানে যে ভূমিকম্পের ফলে যে সুনামি হয়েছিল, সেই সুনামি মানে নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে, হ্যাঁ, যে সে পারমাণবিক জিয়ার, সেই নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে আঘাত করে একটা নিউক্লিয়ার বিস্ফোরণ হয়েছিল, নিউক্লিয়ার দুর্ঘটনা ঘটেছিল। এখন এই ভূমিকম্প কেন হচ্ছে, আমরা বলেছি যে আমাদের পৃথিবী উপরিভাগ অনেকগুলা টেকটনিক প্লেট দিয়ে গঠিত, এবং এই প্লেটগুলা একেবারেই স্থির বা স্থিতিশীল নয়, এগুলা একটু নড়াচড়া করে, কিন্তু অর্থাৎ চলমান আমরা বলতে পারি। এখন এই প্লেটগুলা যখন চলতে চলতে একটা আরেকটার সাথে হঠাৎ করে ধাক্কা লাগে, যেমন তোমরা কি যে জাহাজ নোঙর করে বা সেই লঞ্চ ঘাটে দেখেছো যে পাশাপাশি অনেকগুলা লঞ্চ বা ফেরি যখন কাছাকাছি থাকে, এগুলাকে নোঙর করে রাখে, তখন কি হয়, একটা আরেকটার সাথে একটু ঢেউয়ের কারণে ধাক্কা লাগে। হ্যাঁ, একটার সাথে একটা ধাক্কা লাগলে পাশাপাশি যে আরো যেগুলো আছে সেগুলোর গায়ে কিন্তু প্রচন্ড ধাক্কা লাগে। এইরকম একটা প্লেটে চাপ দেওয়ার কারণে
তার মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয়, এই সঞ্চিত শক্তি ভূমিকম্পের সৃষ্টি করে। এবং ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি মনে আছে কারো? ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কিন্তু আমি বলেছিলাম সুনামি পড়ানোর সময়, বলো তো মনে আছে কারো? ঈশা, ঈশা শুনতে পাচ্ছো? ঈশা, তামান্না? জি মিস জিমি শুনতে পাচ্ছি। পাচ্ছি মিস, মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে, এই ধরতেছে না। বলো দেখি ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? রিক্টার। হ্যাঁ হ্যাঁ, রিক্টার স্কেল। রাইট, রিক্টার স্কেল। আচ্ছা, এখন রিক্টার স্কেলে আমরা যেটা ভূমিকম্প মাপা হয় হয়তো 4, 5, 6, 7, 8 এরকম 9 এরকম হয় আর কি, এটা আলাদা কোনো একক নেই। এখন 5 মাত্রার ভূমিকম্পের বেশি হলে, 5 মাত্রার বেশি হলে আমরা সেই ভূমিকম্পটা অনুভব করতে পারি। এবং রিক্টার স্কেলে যে এই যে ভূমিকম্প মাপি আমরা, 1 মাত্রা বেড়ে গেলে, মানে মনে করো 5 থেকে 6 হলো বা 6 থেকে 7 হলো, এই 1 মাত্রা বেড়ে গেলে তার শক্তি 30 গুণ বেড়ে যায়। তুমি চিন্তা করো কি পরিমাণ মানে তীব্রতা 1 মাত্রার ভূমিকম্পে। এবং ভূমিকম্প যত বড় হবে এবং তত বেশি বিস্তৃতি ঘটবে এলাকা, হ্যাঁ, মানে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাবে। এবং সেই অনেক দিন পর্যন্ত ছড়িয়ে গেলে এটার মাত্রা বেশি হলে আমরা সেই ভূমিকম্পটা আরো বেশি অনুভব করতে পারি। এবং আমাদের বাংলাদেশের আশেপাশে যে ভূমিকম্প গুলো হয়, আচ্ছা, আমাদের বাংলাদেশে এবং তার আশেপাশে যে ভূমিকম্প গুলো হয় সেগুলোর মধ্যে আসলে খুব বেশি বড় ভূমিকম্প তেমন হয়। তবে 1984 সালে মানিকগঞ্জের সাটুরিয়াতে একটা মানে যে ভূমিকম্পটা হয়েছিল সেটা ছিল রিক্টার স্কেলে 7 মাত্রার ভূমিকম্প, হ্যাঁ। এবং 1897 সালে শিলংয়ে 8.7 মাত্রার ভূমিকম্প হয়েছিল। এবং এই ভূমিকম্প যেহেতু তখন এইরকম ভূমিকম্প হয়েছিল, তার মানে ভবিষ্যতে আরো এরকম বড় ভূমিকম্প আরো হতে পারে। আর এই ভূমিকম্প কখন হবে, কোন সময় হবে, সেটা কিন্তু মানে আগাম আমরা বলতে পারি না, ঠিক আছে? যেহেতু বলতে পারি না, তাহলে কিভাবে আমরা এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ঠেকাবো, কিভাবে আমরা এটা তো আসলে প্রতিরোধ করতে পারি না। যার কারণে আমাদের কি করতে হবে, প্রস্তুতি থাকতে হবে। এখন প্রস্তুতিটা কি, আমাদেরকে তো বলে দিবে না যে কালকে এমন সময় ভূমিকম্প হবে বা আজকে দিনের বিকালবেলা এতটার সময় ভূমিকম্প হবে, এরকম কিন্তু বলা যায় না। কিন্তু আমাদেরকে ভূমিকম্পের জন্য কিছু প্রস্তুতি রাখতে হবে। সেই প্রস্তুতিগুলো কি কি সেটা মনে করো যে ভূমিকম্পের আগে আমরা মানে সব সময়ের জন্য ন্যাচারাল যে সময়টা, সেই সময়টাতে আমাদের মোটামুটি একটা প্রস্তুতি থাকতে হবে, ঠিক আছে? এখন এই প্রস্তুতিগুলো আমরা ভূমিকম্পের আগেও নিতে পারি, তারপরে ভূমিকম্প ঘটে গেলে সেই সময় করণীয় কিছু থাকে, ভূমিকম্পের পরেও আমাদের করণীয় কিছু থাকে। যদি আমরা এই প্রস্তুতিগুলো নেই তাহলে কিছুটা আমরা ক্ষয়ক্ষতি কমাইতে পারি। ভূমিকম্পের হাত থেকে আমরা তো রক্ষা পেতে পারবো না, কিন্তু জানমালের ক্ষয়ক্ষতি তো কমাতে পারি। সেই জন্য আমাদের বাড়িঘর যখন আমরা তৈরি করব, তখন আমাদের মানে উঁচু ভবনগুলো, উঁচু স্থাপনাগুলো, সেগুলো তৈরি করার জন্য আমাদেরকে অবশ্যই ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা থাকতে হবে। যে রিক্টার স্কেলে 8-9 মাত্রার ভূমিকম্প সহনশীল দালান তৈরি করতে হবে, হ্যাঁ। যদি সেই রকম সহনশীল দালান তৈরি না করতে পারে, তাহলে এই দালান ওটা সমস্ত ভেঙে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর মনে করে যে আমি বলেছিলাম যে হাইতিতে একটা ভূমিকম্প হয়েছিল 2010 সালে, সেটা বেশ বড় মাত্রার ছিল। এই রিক্টার স্কেলে 7 মাত্রার এই ভূমিকম্পে 3 লক্ষ লোক মারা গিয়েছিল। অথচ তার চাইতে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, মানে 30 গুণ বেশি শক্তিশালী, যেটা 8.2 মাত্রার ভূমিকম্প 2014 সালে হয়েছিল চিলিতে। সেখানে মাত্র 6 জন মানুষ মারা গিয়েছিল। কেন মারা গিয়েছিল? কারণ তারা সেই রকম ব্যবস্থা নিয়েছিল। ভূমিকম্প প্রবণ চিলিতে আসলে সবসময় যেহেতু ভূমিকম্প হয়, তারা নিয়ম করে
সেই ভূমিকম্প সহনশীল বিল্ডিং তৈরি করতে শুরু। এবং জরুরি ভিত্তিতে যেহেতু তারা সেইভাবে প্রস্তুতি নিয়েছে, সেই রকম সহনশীল বিল্ডিং তৈরি করেছে, ভূমিকম্প হলে কি করতে হবে, উদ্ধার তৎপরতা, হ্যাঁ, ত্রাণ তৎপরতা, তারপর আগাম প্রস্তুতি, সেইগুলোর বিষয়ে যথেষ্ট সচেতন ছিল এবং সেগুলো কার্যকর করেছিল। যার কারণে যেটা আমি বললাম যে মাত্র 6 জন মানুষ মারা গিয়েছিল, আর এর চেয়ে কম মাত্রা 7 মাত্রার ভূমিকম্পে 3 লক্ষ লোক মারা গেছে। কারণ আগের থেকে সেই রকম প্রস্তুতি ছিল না, সেরকম কিছু বিল্ডিং ছিল না, সেই জন্য এই সমস্যাটা হচ্ছিল। আমাদের কিন্তু আসলে বাড়িঘর তৈরি করার সময় সেরকম সহনশীল বিল্ডিং তৈরি, যেমন জাপানে দেখো কাঠের বাইরে বেশি, উঁচু দালান কিন্তু তারা তৈরি করে না খুব একটা, তো কাঠের ভবন বেশি, যাতে ভূমিকম্পে সেই রকম ভাবে মানুষজনের ক্ষতি না হয়। আচ্ছা, এখন আমি একটু রোল কলটা করে নিই। হ্যাঁ, রোল 1 নিশাদ। প্রেজেন্ট মিস। 2 আছে। 3 তিশা। তিশা মিস 3। ডাকতে হয় কেন? 4 মিস নেই। 5 প্রেজেন্ট মিস। 6 সিনথিয়া কি আছে? 6 7 মিস রোল 4 দিয়েছি। 7 মিস 8 মিস রোল 4 4 আরে দিছো তো আশ্চর্য। রোল 4 8 আছে। 9 প্রেজেন্ট মিস। মিস 9 10 9 দিয়েছি। 10 মিস আসসালামু আলাইকুম। কত রোল? রোল কত? মিস আমার রোল কমার্স 19। 19। আচ্ছা আচ্ছা, 10 11 12 মিস রোল 12। 13 ইয়েস মিস। 14 15 16 17 18 18 আছো অদ্রি? প্রেজেন্ট ম্যাম। জি ম্যাম আসছি তো। প্রেজেন্ট ম্যাম। হ্যাঁ, 18 দিয়েছি, 19 দিয়েছি। আচ্ছা, 20 21 প্রেজেন্ট মিস। কত রোল? মিস আমি রোল 21। 21 মিষ্টি। হ্যাঁ মিস 20 দিচ্ছেন। হ্যাঁ, 20 20 তো বলো না, 20 কে? মিস আমি শোভা। হ্যাঁ, শোভা, আপনি কোত্থেকে আসছেন এত বছর পরে? মিস এতদিন বাড়িতে ছিলাম সেই জন্য। আচ্ছা, 20 মিস আপনি আমারটা দিছেন। হ্যাঁ, 20 21 দিয়েছি, 23 দিয়েছি, 24 25 26 27 28 29। জি মিস। 29 আছো? জি মিস। কি ব্যাপার, মাঝখান দিয়ে আরো 4 দিন ক্লাস মানে 3 দিন ক্লাস করো নাই? 30 30 আছে, রোল 30। মারিয়া, রোল 30। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই। এখন ভূমিকম্প, শোনো, কেউ কিন্তু লিভ নিলে খবর আছে। আমি মিস রোল 4 দিছেন। হ্যাঁ, 4 দিয়েছি। মিস রোল 4 দিছেন। 3 বার বলেছি। আচ্ছা, আমি কিন্তু আবার আরেকবার ডাকবো। এখন ভূমিকম্পের আগে আমরা কি করতে পারি, যে আমাদের বাসা বাড়িতে অগ্নি নির্বাপক যন্ত্র, যেটা ফায়ার ডিস্টিংগুইশন আমরা বলি, সেই অগ্নি নির্বাপক যন্ত্র আমাদের যাদের দালান আছে বা আছে, তাদের কিছু বিল্ডিং গুলাতে, সেগুলাতে সেই রকম অগ্নি নির্বাপক যন্ত্র থাকা দরকার, সেরকম প্রস্তুতি থাকা দরকার। তারপরে ধরো প্রাথমিক চিকিৎসা করার জন্য যে সমস্ত জিনিসগুলো, উপকরণগুলো দরকার, সেগুলো থাকা দরকার। তারপরে ব্যাটারি চালিত রেডিও, টর্চ লাইট, বাড়তি কিছু ব্যাটারি আমরা রাখতে পারি।
শুকনো খাবার এমনিতে বাসায় যাতে সবসময় থাকে, পানির ব্যবস্থা থাকে, সেই পানি রাখার আলাদা ব্যবস্থা, সেগুলো আমরা আগে থেকেই প্রতিদিন নিয়ম করে রাখতে পারি। তারপরে আমরা প্রাথমিক চিকিৎসা, কোনো সমস্যা হলে হঠাৎ করে ভূমিকম্প হলে সেজন্য আমি যাতে কোনো ব্যবস্থা করতে, আমরা তো বাসায় কি সবসময় ফার্স্ট এড বক্স তার অনেকের বাসায় থাকে, যে হয়তো কেটে গেল, পুড়ে গেল বা কোনো সমস্যা হলো, তাহলে যাতে প্রাথমিক চিকিৎসাটা আমরা ঘরে বসে দিতে পারি। তারপরে আমাদের দেখা যায় হয়তো রান্নাঘরে বাসা গ্যাসের চুলা, ইলেকট্রিক চুলাকে ইউজ করে, তারপর পানির সরবরাহ এগুলো কিভাবে বন্ধ করা যায় সেটা আমাদের জেনে নিতে হবে, যে গ্যাসের চুলাগুলো, গ্যাস লাইনটি কোথায় আমরা বন্ধ করব, ইলেকট্রিসিটির যে ইয়েগুলো সেগুলো আমরা কোথা থেকে অফ করবো, সেগুলো আমাদের জানতে হবে। তারপরে কোথায় আমরা, যদি ভূমিকম্প হয় তাহলে আমাদের বাসার লোকজন আমরা কোথায় যাব, হ্যাঁ, কোথায় যে একসঙ্গে হইতে পারি আমরা, হ্যাঁ, হয়তো ভূমিকম্পের সময় ছুটাছুটি করে অনেকে বের হয়ে যায়, তাহলে সেটা আমরা ঠিক করে রাখতে পারি, যে যদি এরকম কখনো ভূমিকম্প হয় তাহলে আমরা কি করতে পারি, সেটা আমরা আগে থেকে প্রস্তুতি নিতে পারি। তারপরে মনে করো উঁচু সেলফে ভারী জিনিস রাখা যাবে না, সেগুলো আমরা করতে পারি। হ্যাঁ, আচ্ছা দেখো, এই চিত্রটাও কিন্তু ভারত মহাসাগরে সৃষ্ট ভূমিকম্প এবং তার ফলে সৃষ্ট সুনামিতে এই যে কিরকম ধ্বংসযজ্ঞ হয়েছিল সেটার আরেকটা চিত্র। হ্যাঁ, আর এই চিত্রটা হচ্ছে ভূমিকম্পে করণীয়। হ্যাঁ, এটা ভূমিকম্পের আগে আমরা কি দেখে নিয়েছি, এই যে লাল কাপড় দেখতে পাচ্ছ, এই পতাকা, হ্যাঁ, বা লাল কাপড় ঝুলিয়ে রাখা হয়েছে যাতে আগে থেকে মানুষ সতর্ক হতে পারে সেজন্য। আচ্ছা, যেটা বলছিলাম যে উঁচু সেলফে আমরা ভারী জিনিসগুলো রাখবো না, আমরা এই জন্য সেলফ বা আলমারি এগুলো গুছানোর সময় আমরা এমন করে করবো সব সময়ের জন্যই, যে আমরা ভারী জিনিসগুলো করে রাখবো না, ভারীগুলো নিচে রাখবো। কারণ ভূমিকম্প যখন হতে থাকবে তখন তো দিক বিদিক শুনে মানুষ ছুটাছুটি করে, তো ঘরের লোকজন হয়তো ছুটাছুটি করবে, তখন ভারী জিনিসগুলো এই গায়ের উপর পড়ে তখন আরো বেশি হতাহতের ঘটনা ঘটতে পারে, সেই জন্য আমরা সেটা করব না। তারপর দেখো, তোমরা স্কুলে তোমাদের বিভা ম্যাডাম কি ভূমিকম্পের কিছু ট্রেনিং দিয়েছিল না, খেয়াল আছে তোমাদের? জি মিস, জি মিস। ভূমিকম্পের সময় তোমরা কি করবে? তারপর কেউ গার্লস গাইড বা স্কাউটের যারা অন্তর্ভুক্ত তারা কি করে, দৌড়াদৌড়ি করে যে তারা হঠাৎ করে ভূমিকম্পের সময় কেউ আহত হতে পারে, হ্যাঁ, তাদেরকে ঝটপট করে মানে চিকিৎসা দেওয়ার জন্য তাদেরকে যদি হাসপাতালে প্রেরণ করতে, সেরকম অবস্থা তাদেরকে কিভাবে নিয়ে নামিয়ে আনতে হবে, সেই ট্রেনিং গুলো কিন্তু দেওয়া হয়েছিল। তারপরে তোমাদেরকে অবস্থান করতে হবে, সেইগুলো ট্রেনিংও কিন্তু দেওয়া হয়েছিল, তাই না? পড়তাছি। আচ্ছা, পড়তাছি তো। এখানে দেখো ভূমিকম্পের সময় আমরা কি করতে পারি সেটার একটা চিত্র, হ্যাঁ, দেখানো হয়েছে এখানে, যে টেবিলের নিচে, হ্যাঁ, আশ্রয় নিচ্ছে। এখন সে কিভাবে টেবিলের নিচে এখানে মাথাটা উপরে দেখো হাত দিয়ে নিয়েছে, হ্যাঁ, বা এইভাবে করে কাত হয়ে মাথাটা যাতে রক্ষা পায় সেভাবে করে অবস্থান নিয়েছে। আর দেখো যদি মানে আর কি কিভাবে আমরা ব্যবস্থা নিতে পারি, হ্যাঁ, কিভাবে ছুটাছুটি করা যাবে না, মানে শান্ত থাকতে হবে, করা যাবে না। তারপরে দেখো এই যে ভারী জিনিসপত্র এগুলো করছে তখন কিভাবে যাইতে হবে, হ্যাঁ, এই যে বাইরে যারা অবস্থান করছে কিভাবে তাকে যেতে হবে, স্টে ফ্রম বিল্ডিংস। দেখো এই যে বিল্ডিং বা উঁচু ভবনের থেকে দূরে সরে যেতে হবে, বা থাকতে হবে। তারপরে ওই যে বৈদ্যুতিক বাইয়াগুলো এগুলার কাছে যাতে না থাকে সেই জন্য সরে যেতে হবে। আর এটাতে তো ফার্নিচার গুলোর থেকে বা জানলার ইয়ার কাছ থেকে দূরে থাকতে হবে। তারপরে যদি কেউ ড্রাইভিং করতে থাকে, হ্যাঁ, তখন কি করতে হবে, এই গাড়িটা জায়গায় সেফ জায়গাতে মানে গাড়িটাকে রেখে দিতে হবে নিরাপদে। যদি গাড়ির ভিতরে যাত্রীরা থাকে তখন সেই গাড়ি নিয়ে ছুটে না বেরিয়ে কি করতে হবে, নিরাপদ একটা জায়গাতে গাড়িটা থামিয়ে রাখতে হবে। তখন এভাবে করতে হবে। তারপরে যখন কেউ হুইল চেয়ারে বসে আছে, হ্যাঁ, তখন কি করতে হবে, তখন তোমাকে এই যে মাথাটা কাত করে কিভাবে রাখতে হবে, কিভাবে বসতে হবে সেটা
দেখানো হয়েছে যে মাথাটাকে তোমার সেট করতে হবে, হ্যাঁ, তোমার হাত দিয়ে পাটাকে উপরে রাখতে হবে। তারপরে যখন তুমি জনবহুল এলাকাতে থাকবে, হ্যাঁ, অনেক লোক এখানে, মিস তখনও একই ভাবে পজিশন নিয়ে বসতে হবে, হাত দুটা মাথার উপরে দিয়ে মাথাটাকে প্রোটেক্ট করতে হবে। হাত দিয়ে, যাতে, কারণ শরীরে কোথাও ইয়ে হলে যাতে মাথাতে যখন পড়বে সেটা কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা আরেকটা চিত্র দেখি। দেখো এইখানে যে সে নিজেকে টেবিলের নিচে মানে লুকিয়ে রেখেছে, আশ্রয় নিয়েছে। তারপরে দেখো এই দিক থেকে আবার একটা ভারী ইয়ে আছে, সেটা দিয়ে প্রোটেক্ট হয়েছে যাতে সে সেফ থাকতে পারে। আর যদি কেউ মানে খুব বেশি টেবিল যদি ভাঙা পড়ে, হ্যাঁ কি বলো, টেবিল যদি ভাঙা পড়ে তাইলে তুমি টেবিল, হ্যাঁ সেইরকম নর্মাল নিচে তোমাকে বসা চলবে না, যেটা ভেঙে যেতে পারে সেইরকম না তোমাকে। মিস এত বড় বড় পাথর যদি টেবিলের উপর পড়ে, সাপোজ যদি টেবিলটা হালকা পাতলা আর ভাঙা পড়ে, তখন তো মরে যাবো। এটা তো আছে, উপরে বালিশ দিয়ে রাখবি মাথার উপরে, তাহলে কিছু হবে না। তারপরে ধরো যে বালিশটা তুই স্কুলে দিয়ে আসিস, দিয়ে রাখবো না। তোমাকে একটু শেল্টার দিবে সে, কিন্তু এই টেবিলটা তোমাকে একটু কিন্তু শেল্টার দিবে। আর তুমি যদি এরকম ছুটোছুটি করে যাও, আয় হ্যাঁ কোথায় দাঁড়াবো, আয় এটা পিছনটা মনে দিয়ে করা চলবে না, হ্যাঁ, তখন কিন্তু তুমি মানে ইনজিউর্ড হতে পারো, ক্ষতিগ্রস্ত হতে পারো, মানে যে কোনো আঘাতপ্রাপ্ত হতে পারো। হ্যাঁ, তারপরে দেখো এই যে এখানে গ্যাসের, আবার তো খাটের নিচে ঢোকার কথাও বলে। হ্যাঁ, খাটের নিচে ঢোকার কথা বলে। আর যদি বক্স কাট হয়, পাগল। এখন বক্স কাট হলে তো সেখানে আর ঢোকার কোনো স্কোপ নাই। আচ্ছা, তারপরে দেখো এই যে তোমার গ্যাসের চুলা, সেখানে কোনো কিছু থাকলে সেগুলোকে বন্ধ করতে হবে। হ্যাঁ, তারপরে দরজা জানালা, হ্যাঁ, সেগুলো ভেবে দিতে হবে যাতে তুমি যদি যাতে বাইরে যেতে পারো সহজে, কোনো রকম সমস্যা হলে দরজা জানালা খুলে রাখতে হবে। হ্যাঁ, যখন তুমি বাইরে আছো তখন তখন তুমি কিন্তু আউটডোরে থাকলে তুমি ইনজিউর্ড হতে পারে। এই যেটা বাড়ির উপর থেকে এগুলা মনে করে এই ধরনের বাড়ির এগুলোর উপর থেকে এগুলো করতে পারে, হ্যাঁ, ছাদ থেকে টাইলস টুলস পরে তখন তুমি ক্ষতিগ্রস্ত হতে পারো। সেজন্য মানে গ্লাস বা দেয়ালের থেকে একটু দূরে সরে দাঁড়াইতে হবে। তারপর আরেকটা ছবি আমরা দেখতে পারি। দেখো এইখানে কি করেছে, মাথা সোজা করে বসেছে, হ্যাঁ, কিন্তু এইখানে এইভাবে মাথাটা সোজা করে বসা যাবে না, ঠিক আছে? যদি শুধুমাত্র এরকম টেবিল থেকে দাঁড়াতে মাথাটার উপরে হাত দিয়ে বসতে হবে, তাই না? আর দেখো এইখানে আরেকটা জিনিস কিন্তু এখানে শেল্টার দিচ্ছে তাকে, সেই জন্য সে মাথাটা সোজা করে বসতে তার কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে? এখানে এভাবে বসতে পারে, কিন্তু এখানে বসতে পারে। হ্যাঁ, তারপর দেখো এইটা কিন্তু বেশ মজবুত টেবিল, এখানেও কিন্তু সে ঘাড় ইয়ে করে ঘাড়ের এখানে মাথার এখানে হাত দিয়ে রেখেছে, যাতে কারণ এই জায়গাটা ঘাড়ের যেখানটাতে হাত দিয়ে রেখেছে সেইখানে কোনো কিছু আঘাতপ্রাপ্ত হলে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় অনেক বেশি। আবার দেখো ওই যে যেটা বলছিল টেবিল যদি ভেঙে যায় ম্যাডাম, দেখো এইখানে যে এগুলা কিন্তু খুব মানে হালকা, হ্যাঁ, টেবিল গুলো অফিস আদালতে বা বিভিন্ন ইয়াতে এই হালকা এগুলোর নিচে কিন্তু মাথা দিয়ে বসো, যা দিয়েই বসো না কেন, তোমার কিন্তু তখন তুমি ইনজিউর্ড হতে পারো। তারপর দেখো এখানে আরেকজন মা তার ছোট সন্তানটাকে তাকে কিন্তু শেল্টার দিচ্ছে। তার মানে তোমাকে খেয়াল রাখতে হবে তোমার আশেপাশে যদি তোমার ছোট ভাই বোন থাকে তাদেরকেও তুমি সঙ্গে করে নিয়ে এভাবে করে তাদেরকে সেফ রাখতে পারো। তাহলে এইগুলো আমাদের ভূমিকম্পের সময় করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম, যে ভূমিকম্পের সময় ভয়ে বা আতঙ্কে আমরা দিক বিদিক শূন্য হয়ে ছুটাছুটি করব না এদিক সেদিক, তাই না? এখন যেহেতু আমাদের ভূমিকম্প যে কোনো সময় হতে পারে, সেজন্য আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আমরা যদি মাথা ঠান্ডা রেখে আমাদের চিন্তা ভাবনা করে আমরা সেভাবে চলি তাহলে আমাদের সমস্যা কম হবে, তাই না? আর এইভাবে আমরা যদি শেল্টার নেই তাহলে আমরা ভূমিকম্পের হাত থেকে, ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাবো। এবং হুড়োহুড়ি করে না করে, যেমন ধরো
অনেক সময় যেটা আমরা বলি যে পানির যেটা বলা হচ্ছে ভূমিকম্পের আগে পানির বোতল টোতল এগুলো সব আমরা দেখে রাখবো। তো এই যখন তুমি এরকম টেবিলের নিচে বা এর নিচে আশ্রয় নিচ্ছ, তখন তুমি টেবিলের উপরে হয়তো পানির একটা যে এখন যে পানির বোতল গুলো আছে, সে একটা বোতল নিয়ে বা টর্চ লাইটটা তুমি নিয়ে দৌড়ে তুমি এখানে আশ্রয় নিতে পারো, হ্যাঁ, পুরোর উপরে বাইরে না যেয়ে। কারণ যদি ভূমিকম্পে সেই বিল্ডিংটা ভেঙে যায়, হ্যাঁ, দিক বিদিক শূন্য না হয়ে যাতে এইগুলো পরবর্তী সময় তোমার কাজে আসবে, তাই না? আর লিফট দিয়ে নামা যাবে না, যে ভূমিকম্পের সময় লিফট দিয়ে নামার চেষ্টা করা উচিত না, কারণ লিফট আটকে যেতে পারে। তারপর আবার যদি কেউ ঘরের বাইরে থাকে সে কিন্তু হুড়োহুড়ি করে ঘরের ভিতরে ঢুকতে চাওয়ার চেষ্টা না করে সেগুলো ইলেকট্রিক পোল বা বড় বিল্ডিং থেকে দূরে সরে যেয়ে থাকা উচিত। হ্যাঁ, ঘরে ঢুকতে চেষ্টা না করে একটু দূরে খোলা জায়গায় থাকলে ভালো। তারপরে এই সময়টাতে অনেকে কি করে, আরে ইলেকট্রিসিটি চলে গেছে, ম্যাচ দেওয়া চারদিক খোঁজাখুঁজি করতে, এইরকম যাতে না হয়, কারণ তখন গ্যাসের পাইপ গুলো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে, তখন এই দিয়াশলাই জ্বাললে কিন্তু সেখানে আগুন লেগে যেতে পারে। সেই জন্য দিয়াশলাই বা এইরকম কোথাও কাগজ দিয়ে কোনো কিছুতে আগুন জ্বালানো যাবে না সেই সময়টা। আচ্ছা, আমরা ভূমিকম্পের পরে কি করতে পারি? ভূমিকম্পের পরে যখন ভূমিকম্প একটু ঠান্ডা, তখনই আমাকে আগে দেখতে হবে যে আমার ঘরের আর যে সদস্যরা ছিল সেই মানে পরিবারের সদস্যদের কেউ কোনো আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা, হ্যাঁ, সবাই ঠিক আছে কিনা, সেফ আছে কিনা, সেটা আমাদের দেখতে হবে। যদি কেউ আহত হয়, কারো কেটে যেয়ে থাকে বা কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, তখন তাকে জরুরি চিকিৎসা দিতে হতে পারে। আমরা তখন ঘরে